ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। রিপাবলিক বাংলার সন্ধ্যে 7টা মানেই সোজাসুজি খবর, সোজাসুজি, চোখে চোখ রেখে প্রশ্ন, সাদাকে সাদা কালোকে কালো বলার সৎ সাহস, এবং সেই সাহসের ভরসায় সন্ধ্যে 7টা এই নিয়ে টানা 3 বছর 1 নম্বর জায়গায়। এবছরটাও টিআরপিতে 1 নম্বরে থেকেই শেষ করলো সন্ধ্যে 7টার সোজাসুজি স্বর্ণালীর ইনিংস। অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে, স্বর্ণালী এত সোজাসুজি কথা ভয় করে না কোথাও? আমি বলেছি না, রিপাবলিক বাংলা যবে থেকে এসেছে তবে থেকে কোথাও সংবাদ মাধ্যমে একটা অন্য মাত্রা তৈরি হয়েছে। এবং সন্ধ্যে 7টা যদি আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা ঘটনা আমি চুলচেরে বিশ্লেষণ করেছি, তথ্য প্রমাণ সহ, মিনমিন করে নয়, চোখে চোখ রেখে সবার সামনে তুলে ধরা। সেটা হতে পারে এবছরের লোকসভা নির্বাচন, রাম মন্দির হোক, আপনারা দেখেছেন রাম মন্দির নিয়ে প্রত্যেক মুহূর্তে কীরকম দ্বিচারিতা, প্রতিটা জিনিসের পর্দা ফাঁস করেছি, মুখোশ খুলে দিয়েছি। আরজিকর কাণ্ডে হোক, এর সঙ্গে সন্দেশখালি ভুললে চলবে না, আমি তুলে ধরেছি। সোজাসুজি স্বর্ণালীতে বাংলাদেশ নিয়ে, হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে এক টানা সন্ধ্যে 7টায় সোজাসুজি স্বর্ণালীতে প্রতিবাদ করে এসেছি, প্রশ্ন তুলে গেছি, বারবার হিপোক্রেসির বিরুদ্ধে কথা বলেছি, এবছর টানা বলেছি, আর কথা দিলাম আগামী বছরও বলবো। এই বছর সোজাসুজি স্বর্ণালীতে যে এপিসোডগুলো মনে করা দরকার, যে এপিসোডগুলো আপনাদের জন্য তুলে ধরা দরকার, সেগুলো আরও একবার তার কিছু কিছু অংশ চোখ রাখা যাক। আজকে মুখ্যমন্ত্রী বললেন রাম মন্দির হচ্ছে হোক, কিন্তু গিমিক কেন? জয়নগরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পর প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রাম মন্দির নাকি আসলে একটা গিমিক। লোকসভা ভোটের আগে এটা একটা গিমিক। ভোটের আগে বিজেপি গিমিক করেছে, ঈশ্বরের শপথ, পাশাপাশি আল্লাহর কসম, অনেক কিছু খেয়ে মুখ্যমন্ত্রী বললেন যেখানে কোনো বিভাজন করতে দেবেন না। কিন্তু বিভাজনটা হচ্ছে কোথায়? কোন জায়গা থেকে বিভাজন তৈরি হচ্ছে? শুধু অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির, তাও দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলছে, প্রিপারেশন চলছে, বছরের পর বছর ধরে তৈরি হচ্ছে মন্দির। সেই মন্দিরের সামনে উদ্ঘাটন রয়েছে, উদ্বোধন রয়েছে, এর মাঝখানে হঠাৎ করে এই রাজ্য থেকে বসে কারা এটাকে গিমিক বলছেন? জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমার জন্য আদালতে ছুটতে হয়, জানি আমরা। আমার জায়গা রয়েছে, আমার জমি রয়েছে, চুরি, ডাকাতি, খুন, জখম নিয়ে মামলা মকদ্দমা করতে আদালতে ছুটতে হয়। বঙ্গ রাজনীতির সৌজন্যে এরপর বিরোধীদের মিটিং মিছিল করতেও ছুটতে হচ্ছে আদালতে। বিরোধীরা কোথায় মিটিং করবেন, কোথায় মিছিল করবেন, কোথায় বাঁশ লাগাবেন, কোথায় মাচা বাঁধবেন, তার জন্য, তার পারমিশনের জন্য ছুটতে হচ্ছে কোথায়? আদালতে। আদালতের নির্দেশ নিয়ে আসার পর তবে গিয়ে একটা মিছিল করা যাচ্ছে। এই হচ্ছে বাংলার অবস্থা। আর তারপর জানতে পারছি আমরা এই বাংলার কোনায় কোনায় স্পর্শকাতর এলাকা তৈরি হয়েছে। শাসক নেতারা বড়াই করে বলছে স্পর্শকাতর করছে যারা, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, উল্টে তাদেরই আশ্রয় দিচ্ছে। প্রশ্ন উঠছে এই বাংলার পুলিশ তাহলে করছেটা কি? একটি ক্লাব, একটা পাড়ার ক্লাব, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, যারা পুজো করতে চান, প্রসাদ খাওয়াতে চান, ভোগ বিতরণ করতে চান, জায়গা কালীঘাট, সেইখানে রাম পুজো করার জন্য পুলিশ পারমিশন দিল না। পুলিশ আসলে এ রাজ্যে ভীষণ কড়া, এই শহরে তো আরোই বেশি কড়া, কারণ শহরের পুলিশকে নাকি একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা এখনো কেউ কেউ করে থাকেন। সেক্ষেত্রে পুলিশ এ রাজ্যের ভীষণ কড়া, তাদেরকে দেখতে হয় যে কোন জায়গায় কোন অনুমতি দিলে কারা কোথায় পালাতে পারেন, কোথায় কারা পুজো করতে পারেন, কোথায় বাঁশ বাঁধা যেতে পারে, বা কোথাও বাঁশ হাতে নেওয়া যেতে পারে সরকারি আধিকারিককে পেটানোর জন্য। তো পুলিশের রাজ্যে বড় করা। সেই আইনে দ্বারস্থ হওয়ার পর, মামলা লড়ার পর শেষ পর্যন্ত আজকের রায় আমরা জানতে পারলাম যে রাম পুজো হবে। শ্রীরামচন্দ্রের আরাধনা করতে পারবেন তার ভক্তরা। এই রাজ্যে, এই শহরে, কালীঘাট অঞ্চলেই হবে। পারমিশন কে দিচ্ছে? পুলিশ নয়, কোর্ট পারমিশন দিচ্ছে। আমরা
পড়েছিলাম, আমরা ছোট থেকে আমাদের পড়ানো হয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু সেই যে ছবি, সেই যে কাঙ্ক্ষিত ছবি, সেটা দেখতে গিয়ে অনেক কষ্ট পেতে হয়েছে। কারণ রাজনীতির সাঁড়াশি চাপে পড়ে প্রত্যেক সময় এই বিবিধের মাঝে বিবিধ এবং মিলন, এই দুটো বিষয়কে সম্পূর্ণ আলাদা আলাদা ব্র্যাকেটে রাখা হয়েছে। কিন্তু রাম জন্মভূমি তীর্থক্ষেত্র কোথাও দেখিয়ে দিল যে না, আমাদের ভারতীয় সংস্কৃতির একদম শিকড়ে যা রয়েছে সেটা হচ্ছে বিবিধের মাঝে মিলন মহান, এবং সেটা ভীষণ রকমভাবে কোথাও স্পষ্ট হলো, প্রকট হলো এই রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লতা চকের সামনে, এবং এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা বাজে আর তাপমাত্রা প্রায় 6 ডিগ্রির কাছাকাছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমি দেখতে পাচ্ছি, আমি একবার আজকে সোজাসুজি স্বর্ণালীর সোজাসুজি প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখিয়ে দেবো এই মুহূর্তে যে গোটা রাস্তা দেখুন শীতের পর্যাপ্ত পোশাক ঢাকা নিয়েই মানুষজন পাগলের মতো এখনো পর্যন্ত স্রোতের মতো ঢুকতে শুরু করছে। এবং মানুষের যে উন্মাদনা, যেভাবে কোথাও রাম নামে সমুদ্র হিমাচল এক হয়ে যাচ্ছে, যেভাবে কোথাও রাম নামে এই যে উন্মাদনা, এই আবেগের সঙ্গে কোথাও মিশে যাচ্ছে ভারত, গোটা ভারত এক জায়গায় চলে আসছে। কেউ রাজস্থান থেকে, কেউ পাঞ্জাব থেকে, কেউ উত্তরাখণ্ড থেকে, কেউ পশ্চিমবঙ্গ থেকে, কেউ তামিল থেকে, কেউ গুজরাট থেকে, সবাই এক জায়গায় একটা বিন্দুতে এসে জড়ো হচ্ছেন। এর থেকে বড় বিবিধের মাঝে মিলন মহানের দৃশ্য আর কোথায় দেখতে পাওয়া যাবে? আর এই মুহূর্তে আমি রয়েছি সরজু নদীর তীরে রামকি প্যারি ঘাট। রামকি প্যারি কোনটা? সরজু নদী থেকে যে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে অযোধ্যার মধ্যে প্রবেশ করেছে, একদম অযোধ্যার জনবসতির মধ্যে প্রবেশ করেছে, সেই ঘাট হচ্ছে রামকি প্যারি। পরবর্তীকালে সেটাকে রামকি প্যারি বলা হয়। যেরকম হরকি প্যারি ঘাট আমরা শুনে দেখেছি হরিদ্বারে, ঠিক সেরকম রামকি প্যারি ঘাট। আর এই মুহূর্তে বলা হয়েছিল তো যে এদিন দীপাবলি হবে, দীপোৎসব হবে। আমি আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করছি অযোধ্যার এই রামকি প্যারি ঘাট থেকে। তবে শুরু করার আগে আমি প্রথমে দেখাবো কি অসাধারণ দৃশ্য, স্বর্গীয় দৃশ্য হয়ে রয়েছে এই রামকি প্যারি ঘাট। যতদূর চোখ যায় অজস্র এখানে দ্বীপ জ্বালানো হয়েছে, প্রায় গোটা হরকি প্যারি ঘাটটা জুড়ে দ্বীপ জ্বালানো হয়েছে। অযোধ্যার মধ্যে আমরা যেটা আমাদের মানে গোটা দেশের মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আপনাদেরও হয়েছে? হ্যাঁ, অনেকের সাথে দেখা হয়েছে। এখান থেকে গুজরাট থেকে আসছে অনেকে হরিয়ানা থেকে আসছে। আমার অনেক ফ্রেন্ডই থাকে, তারা দেখা যাচ্ছে নেপাল থেকে আসছে। ঠিক আছে, নেপাল থেকে অনেকে এসেছেন এবং সাইকেলে করে এসেছেন, তিব্বত থেকেও এসেছেন। ঠিক আছে, মানে একটা কথা আছে যে মিনি পৃথিবী হয়েছে, মিনি পৃথিবী, মিনি ভারত নয় আসলে মিনি পৃথিবী, মানে ওয়ার্ল্ড হয়ে গেছে এটা, ছোটখাটো পৃথিবীর। রাম কখনো একজনের না, রাম পুরো বিশ্বের। আরে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কি এক হলো? দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কি এক হলো? দুটোকে এক করে দাও, মুড়ি মিছড়ি একদর, নামে নামে মিলিয়ে দাও, তাহলেই যেন নতুন রাজনীতির সমীকরণ তৈরি হয়ে যাবে। দক্ষিণেশ্বরের নাম টেনে নিয়ে এসো, নবদ্বীপের নাম টেনে নিয়ে এসো, কালীঘাটের নাম টেনে নিয়ে এসো, কিন্তু কেন? দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চাইছে কে? না দক্ষিণেশ্বর কেউ ভাঙতে চেয়েছে, না কালীঘাট কেউ ভাঙতে চেয়েছে, নাকি নবদ্বীপ, মায়াপুর কোথাও কিছু হয়েছে? হাওয়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা, কিন্তু এই যুদ্ধ করে তো গাত্রে ব্যথা হয় না। এই যুদ্ধ করে এরকম ভাবে হাওয়ার সঙ্গে যুদ্ধ করে মানুষের মগজে ব্যথা করিয়ে দেওয়া যায়। প্যারালাল একটা অদ্ভুত রকম ভয়ের ন্যারেটিভ তৈরি করে দেওয়া যায়, যখন তখন যা কিছু হতে পারে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়া যায়। কারা করছে, কেন করছে, কিসের স্বার্থে করছে, কেন হঠাৎ করে এইভাবে বিভাজন খেলা, আগুন নিয়ে খেলা কেন? এই পশ্চিমবঙ্গে, এই রাজ্যের কোনো এক প্রান্তে রাত্রিবেলা গ্রামে ঢুকে গ্রামের মাতব্বররা, রাজনৈতিক ছত্রছায়ায় গুন্ডারা, তারা ঠিক করেন কোন কোন মহিলাদের চাই। একটু অল্প বয়সী চাই, ভালো চেহারা চাই, বেশি বয়স চলবে না, দেখতে ভালো হতে হবে,
আপনি ভাবছেন এটা হয়তো কোনো সিনেমার গল্প বলছি, সিনেমায় দেখেছি আমরা এরকম। আজকে যে জায়গার কথা বলছি সেটা হচ্ছে সন্দেশখালির, যেখানে নোনা জলে সোনা ফলে, সেই সন্দেশখালি। সেই সন্দেশখালি যেখানে একসময় উত্তম কুমারের অমানুষের শুটিং হয়েছিল, মনে পড়ে? 1975 সালের অমানুষ, উত্তম কুমার নায়ক, শর্মিলা ঠাকুর নায়িকা, ভিলেন উৎপল দত্ত। সেখানে দস্তুর ছিল, নিয়ম ছিল, রাতের অন্ধকারে কি করে গ্রামের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো, নির্যাতন করা হতো। প্রতিবাদ জানিয়েছিলেন উত্তম কুমার। সিনেমার গল্প, 1975 সাল, তখন জন্মায়ওনি আমরা। আর এটা 2024 সাল, কোন সিনেমার প্লট নয়। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত কোন সিনেমার প্লট নয়। যে জায়গায় শুটিং হয়েছিল এই অমানুষ সিনেমার, সেই জায়গাটাই বর্তমানে সন্দেশখালি। সেখানেও চলছে দারুণ ছবি, দারুণ অ্যাকশন, কিন্তু কোনো সিনেমার প্লট নয়, বাস্তব জীবনের বাস্তব গল্প। সেখানকার গ্রামের মা বোনেরা প্রতিদিন, প্রতি রাতে, প্রতি মাসে এমন নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে যে আজ তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। আমাদের তো থামানো যাবে না। আমরা একই রকম ভাবে কভারেজ করে যাব। যেদিনকে সন্তুকে অ্যারেস্ট করা হয়েছে তার পরের দিনও কভারেজ হয়েছে, সেদিন সকালে হয়েছে, রাত্রিবেলাও হয়েছে। জানিয়ে রাখি, যদি এখনো সকাল থেকে রিপাবলিক বাংলা না দেখা হয়, আজকেও রিপাবলিক বাংলার 2 মহিলা প্রতিনিধি তারা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সেখানে নারী পাচারের মতো যে অভিযোগ এসেছে সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সেখানে গেছে, সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বলেছে, ইন্টারভিউ করেছে। আজকেও আমরা চালিয়েছি, আজকেও আমরা লাইভ করেছি। আমাদের এই লাইভ টেলিকাস্ট, লাইভ রিপোর্টিং বন্ধ হবে না। আমি দেখবো কতজনকে অ্যারেস্ট করতে পারে, কতজনকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা আছে সন্দেশখালীর থানার, কতগুলো ফলস কেস সাজাতে পারে। তাই ওপেন চ্যালেঞ্জ রইল, এই কভারেজ বন্ধ করে দেখাতে পারলে করে দেখান। তুমি সেই ফাইটারের বোন, অতএব তোমাকে ভীষণ শক্ত থাকতে হবে, মাকে বাবাকে একদম আগলে রাখতে হবে যেন কেউ কোনো চিন্তা না করে। আমি কাকিমাকে বললাম, আমি তোমাকেও বলি, পিঙ্কি একটু আগে সন্তুর সঙ্গে কথা বলে এসছে, তার সঙ্গে দেখা করেছে, মোটামুটি 5-7 মিনিট মতো ওকে সময় দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যেও সেখানে গিয়ে কথা বলেছে। সন্তু একদম ঠিক আছে, আর মাত্র 1-2 দিনের ব্যাপার, তারপরে চলে আসবে বাড়ি, সব ঠিক হয়ে যাবে। আর একদম বাবা মাকে বলবে যে আমরা সব রকমভাবে সমস্ত রকম আইনি লড়াই লড়ছি, আর 1-2 দিনের বেশি ওরা আটকে রাখতে পারবে না। এই রাজ্যের পুলিশ অপরাধী ধরতে পারে না, যাদের নামে এফআইআর এর পর এফআইআর হয় তারা পালিয়ে বেড়ায়, নাকি অন্য কোথাও আরামে বহাল তবিয়তে বিন্দাস তারা শুয়ে বসে দিন কাটায় আমরা জানি না। কিন্তু সংবাদ মাধ্যম সরকারের চক্ষুশূল, ভিলেন। আর বিরোধী হলেও একই জিনিস, আগে এফআইআর পরে অভিযোগ। বাংলার পুলিশ তাদের অবস্থা যেন কানে গুঁজেছি তুলো। তারা শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে পায় না। তারা এমন একটা চশমা পরে থাকে যে চশমা দিয়ে শুধুমাত্র বিরোধীদের দেখতে পাওয়া যায়, রিপাবলিক বাংলাকে দেখতে পাওয়া যায়। যাদেরকে নিছক ভাতাজীবী করে রাখতে চেয়েছিলেন তারা আজকে হাতা খুন্তি ঝাঁটাজীবী হয়ে রয়েছেন। আপনি রুচির বিষয়ে বলছিলেন, রুচির বিষয়ে কোথায় প্রশ্ন করবেন শঙ্কর দা? যেখানে বলা হয় যে এনাদের ধর্ষণ হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, তার কোনো ভিডিও আছে কি? যেখানে বলা হয় যে এনারা নাকি ঘোমটা টেনে, সামনে ঘোমটা নামিয়ে নাকি প্রতিবাদ করেন, তারপর ঘোমটা তুলে সিগারেট টানেন, এদের রুচি নিয়ে প্রশ্ন ওঠে কি? একের পর এক ধরনের মন্তব্য। যেখানে মহিলা সাংসদ তিনি শুধুমাত্র, যিনি যদিও 144 বা 174 কনফিউশনে ভোগে, আমি সেদিকে যাচ্ছি না, তার না জানা হতেই পারে, একজন সাংসদ তিনি জানেন না 174 কি হয় আর 144 কি হয়। কিন্তু তিনি বলছেন, তিনি আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত যখনই তিনি সন্দেশখালীর মায়েদের বোনেদের জন্য কোনো বার্তা পাঠান, সবটা বিশুদ্ধ ইংলিশে পাঠান, কারণ তার ধারণা সন্দেশখালীর মায়েরা বোনেরা তার ইংরেজি বার্তা বুঝে তারা পুলিশের ওপর নতুন করে আস্থা রাখবেন। সেখানে কিসের রুচির পরিচয়? ইডির হানায় বিধ্বস্ত দলের কোনো বিধায়ক, তার পাশে কেন কেউ দাঁড়ালো না? কারণ দল তো আগে থেকে বড় করে বলেই দিয়েছে, সাইনবোর্ড ভাই, দুর্নীতি যার যার দল সবার। দুর্নীতির দায়িত্ব ব্যক্তিগত মানুষের, দলের নয়। দল সবার পাশে থাকে, কিন্তু যখন দেখে তার পাশে মানুষও থাকছে না এবং তার একের পর এক কালা চিটটা সামনে চলে আসছে, তখন বাধ্য হয়ে কোনো সময় দল সাসপেনশনের কথা বলে। তাপস রায়ের মতো যারা বর্ষিয়ান দলের রাজনীতিবিদ, এক
যদি তারা দুর্নীতি করে থাকেন তাহলে কেন করলেন এতদিন ধরে? এর আগে কেন সামলালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর দুই, যদি কোনো কারণে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন, যেটা আপনি প্রায়ই বলেন এবং মনে করেন এবং আজকেও বলেছেন যে এজেন্সি নাকি লেলিয়ে দেওয়া হয়, তাহলে আপনার উচিত ছিল আপনার দলের পুরনো সৈনিকদের পাশে ঢাল হয়ে দাঁড়ানো, সাপোর্ট হয়ে দাঁড়ানো। যেই এজেন্সি আসুক না কেন আমি রয়েছি পাশে। না এটা হলো না ওটা হলো। সব থেকে বড় খবর এই মুহূর্তে, যেটা গোটা দেশ যে খবরে কোথাও সেলিব্রেট করছে, উচ্ছ্বাস উন্মাদনা চোখে ধরা পড়ছে, তা হলো নাগরিকের যে নাগরিকত্ব সংশোধনী যে আইন, অর্থাৎ সিএএ, সেই দীর্ঘদিন ধরে সংসদে পাশ হওয়ার পরও সেই আইন কার্যকর হওয়ার জন্য অপেক্ষায় দিন গুনছিলেন অনেকে, অনেক উদ্বাস্তু, অনেক শরণার্থী। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালি কার্যকর হলো সিএএ। এবং যেরকম জানতে পারা যাচ্ছে যে আজকে ইতিমধ্যেই শিলমোহর দেওয়া হলো এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকে লাগু হতে চলেছে সিএএ, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। এখন প্রশ্ন হচ্ছে, এই সিএএ কি এবং কি বৃত্তান্ত এর? এই সিএএ এর জন্য সত্যি সত্যি ভারতীয় নাগরিকদের ওপর কতটা প্রভাব পড়তে পারে? ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ এর আসলে কোনো সম্পর্কই নেই, কারণ ইতিমধ্যে যে সিএএ এর কথা বলা হচ্ছে সেই সিএএ আমরা শুনেছি শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে দাঁড়িয়ে কাকা ছি ছি বলেছিলেন সেই সময়। কিন্তু সিএএ এর সঙ্গে এই ছিছির কোনো সম্পর্ক নেই, কারণ এই সিএএ এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই, আর না তো রয়েছে এ দেশ থেকে কারুর চলে যাওয়ার কোনো আশঙ্কা বা দেশ ছাড়তে বাধ্য হওয়ার কোনো রকমের কোনো বিধি। তথ্য বলছে হাবড়া থেকে সন্দেশখালী মেরে কেটে 80 কিলোমিটার, আর হাবড়া থেকে মণিপুর প্রায় 1500 কিলোমিটার। আমাদের রাজ্যের শাসক দলের নেতারা এখন নেতারা প্রায় সময়তে বিভিন্ন রকমের উদাহরণ টেনে আনেন এবং এমন কোনো যানবাহন তারা ব্যবহার করেন কিনা আমরা জানি না, যে নিজের রাজ্যের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাওয়ার থেকে দ্রুত গতিতে তারা ভিন রাজ্যে চলে যান। কখনো স্টুডিওয়ে বসে চলে যান, কখনো মঞ্চ থেকে চলে যান, কখনো এমনি এমনি সত্যি সত্যি বিমানে করে চলে যান, কিন্তু সন্দেশখালী যাওয়ার সময় তাদের হয় না। সেই কবে থেকে সন্দেশখালীর মেয়েরা পথ চেয়ে বসে আছেন যে কবে আসবেন মুখ্যমন্ত্রী। দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, ভোটের প্রার্থী তালিকা বেরিয়ে গেল, মুখ্যমন্ত্রী হাবড়ায় এলেন কিন্তু সন্দেশখালীতে পা রাখলেন না। রাজ্যের যে কোনো দেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় কোনো ঘটনা হলে সেই ঘটনাকে রং চং মাখিয়ে গল্পের গরু গাছে তুলে সেগুলোকে মঞ্চ থেকে তাতে শিলমোহর দেবো, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু সন্দেশখালীর মায়েরা মেয়েরা যে মারাত্মক অভিযোগ করেছেন সেটাকে বলবো সাজানো ঘটনা, সেগুলো হচ্ছে স্ক্রিপ্টেড, সেগুলো তারা সব বহিরাগত। অসাধারণ স্ট্র্যাটেজি নিয়ে এখনো চলছে তৃণমূল কংগ্রেস, এবং তারা ভাবছেন যে গল্পে গরু গাছে তুলে দিয়ে কোথাও রাজ্যে যে একের পর এক দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, মেয়েদের সম্মানহানি হয়েছে, সেগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়া যাবে। কিন্তু সরি, সোজাসুজি কথা বলি একটাই, সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি এই বিষয় থেকে বেরোবো না কোনোভাবেই। যে সন্দেশখালী ইস্যুতে শাসকের একটা শ্রেণীর নেতা নেত্রীরা এও বলেছেন যে ধর্ষণ যে হয়েছে তার প্রমাণ কোথায়, কোনো ভিডিও ফুটেজ আছে? তারা যে আজ ভোটের ময়দানে বলবেন না যে সবটা গট-আপ গেম, তাতে অস্বাভাবিকতা কোথায়? কিন্তু খটকা কোথায় লাগে? খটকা লাগে তখন যখন একবার বলা হয় যে আমরাই তো ধরেছি শেখ শাহজাহানকে, অন্যায় হলে আমরাই তো বন্দোবস্ত করছি, আমরাই তো অ্যারেস্ট করেছি, তখন খটকা লাগে। তখন মনে হয় কোনটা সত্যি, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করাটা সত্যি নাকি সন্দেশখালীর মা বোনেদের অপমান করাটা সত্যি, তাদের গোটা ঘটনাকে সাজানো ঘটনা বলা সত্যি, তাদের অভিযোগগুলোকে স্ক্রিপ্টেড ডায়লগ বলা সত্যি, কোনটা? কথা হচ্ছে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে নিয়ে, যিনি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী হয়েছেন, প্রচারে নেমেছেন। প্রচারের ময়দানে এত কিছু ইস্যু জানি কথা বলার থাকতে পারত, সেখান থেকে সরে এসে অরূপ চক্রবর্তীর বক্তব্য হচ্ছে সন্দেশখালীতে এতদিন ধরে যা যা চলে আসছে তা নাকি গট আপ গেম, মানে সাজানো ঘটনা।
পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সমস্ত জেলায় বিভিন্ন প্রান্তে চোখ ঘোরালেই এরকম অনেক জমি মাফিয়া আপনারা দেখতে পাবেন। কারো রাজনৈতিক পরিচয় রয়েছে, কারো রাজনৈতিক ছত্রছায়া রয়েছে, কারো রাজনৈতিক আশ্রয় রয়েছে। কোথায় যাবে সাধারণ মানুষ? কোথায় যাবে? আবার নিজের জমি, নিজের বাড়ি, তার সামনে পর্যন্ত এমন করে বালি, স্টোন চিপস ফেলে রাখা হচ্ছে এখনো, যাতে কাজটা তাদেরকে দিয়েই হয়। অর্থাৎ এই জমি মাফিয়া, ল্যান্ড মাফিয়ার যে অদ্ভুত একটা নেক্সাস, সিন্ডিকেট নেক্সাস, প্রমোটারি নেক্সাস, জলা জমি ভরাটের নেক্সাস, যা কাজ করে চলেছে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। কি করে থামাবেন সেগুলোকে? কানে আর চোখে ঠুলি বেঁধে কি করে থামাবেন রাজ্যের নেতা মন্ত্রীরা? আজকে বোঝা গেল, আজকে বোধহয় শর্মা ব্যানার্জিও বুঝতে পারলেন যে কেন কোনো রেসপন্স পাওয়া যায়নি। কারণ সব্যসাচী দত্ত নিজে ভিডিও ফুটেজ পাঠিয়ে রেসপন্স পাচ্ছেন না। এটা চলছে কার ভরসায়? সত্যি এটা মা মাটি মানুষের সরকারই বটে, যেখানে মানুষ, মাটি, ফ্ল্যাট, জলাজমি, এগুলোর বলা ট্যাগলাইনটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। জমি, জলাভূমি, ফ্ল্যাটের সরকার, তাহলে আইডিয়াল হতো বোধহয়। কি বলবেন মনশঙ্কর বাবু? যেটা অন্যায় হচ্ছে, ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, সেগুলোকে অন্যায় বলতে হবে। কিন্তু সব্যসাচীবাবু কৃষ্ণা চক্রবর্তীকে বলবেন, তার কথাতে উদ্বুদ্ধ হতে হবে, এটার কোনো মানে হয় না। তিনি ওই পদে, আমি বলছি তিনিও ওই পর্যায়ে একদিন ছিলেন, তাহলে তিনি কি করেছেন? তিনি ওই পর্যায়ে ছিলেন একদিন। যে যত বড় অপরাধ করতে পারে, যার বিরুদ্ধে যত অভিযোগ আসতে পারে, সে হচ্ছে রাজ্যের শাসক দলের কাছে তত দামি সম্পদ। কেউ বলে পুলিশকে বোম মেরে দিন, দলের দামি সম্পদ। কারোর কাছে কোটি কোটি টাকা চুরি ডাকাতির অভিযোগ রয়েছে, দলের দামি সম্পদ। কেউ আবার সংসদে দাঁড়িয়ে পয়সার বিনিময়, টাকার বিনিময় প্রশ্ন করে আসছেন। সংসদে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, নথি, পাসওয়ার্ড, লগইন আইডি সে সমস্ত বিদেশের অন্য এজেন্সিকে দিয়ে বসে রয়েছেন। তারা হচ্ছেন দলের কাছে দামি সম্পদ। রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে কারা ধোয়া তুলসী পাতা আর কারা মাথার মুকুট বোঝা বড় দায়। যে মহুয়া মৈত্র নিয়ে আলোচনা করছি আমরা, আমার মনে আছে এই মহুয়া মৈত্র নিউজ চ্যানেলে, ডিবেট চ্যানেলে বসে তার মধ্যাঙ্গুলি দেখিয়েছিলেন। এতটাই অশোভনীয় সে বডি ল্যাঙ্গুয়েজ। কথায় কথায় ইংরেজিতে গালিগালাজ ছাড়া তিনি তার একটা সেন্টেন্সও কমপ্লিট করতে পারেন না। ওনার একটা বাইট প্রপারলি চালানো যায় না, এত ইংলিশে গালিগালাজ থাকে। এগুলোই কি ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে? এগুলো ট্রেন্ড সেটার হচ্ছে নির্মাল্যদা। দেখুন, এক ধরনের ভাষা সন্ত্রাস তো অনেকদিন ধরেই চলছে, সেটা উভয় পক্ষেই চলছে। এবং যদি এটা চলে থাকে, ধরুন বিজেপির ক্ষেত্রে, তার জন্য কখনো কেউ ক্ষমা চেয়েছে? তার জন্য কোনো দলীয় স্তর থেকে কোনো চিঠি এসেছে কখনো কারোর কাছে? এটা তো একটা ব্যাড নজির, মানে খারাপ নজির। বারবার একই কথা, টাকা চাই, টাকা নেই। যদি টাকা না থাকে তাহলে ভান্ডারে আছেটা কি? ভান্ডারে কোন অমোঘ রতন রয়েছে যে একবার বলা হচ্ছে যে টাকা দিচ্ছে না, আর পর মুহূর্তে বলা হচ্ছে আমি কারোর কেয়ার করি না, আমি বাড়ি বানিয়ে দেবো। যদি আমি বাড়ি বানিয়ে দেওয়ার থাকে তাহলে এতদিন বানানো হয়নি কেন? তাহলে এতদিন এই মানুষগুলো খোলা ছাদের তলায় রইল কেন? আবাস দুর্নীতির মতো এত বড় দুর্নীতি, আমি জানি না যেখানে এই দুর্নীতির যদি কানটা না যায় তাহলে আসলে কোন কোন মাথার নাম বেরোবে। কিন্তু এটুকু ঠিক যে কেন্দ্রের টাকায় নয়, গতবার 21শে জুলাই খেলা হবে নামে 100 দিনের বাংলায় প্রকল্প চালুর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নামটাই ছিল খেলা হবে। বারবার মুখে বলেছেন যে বাংলার টাকাতেই 100 দিনের কাজ হবে। আবার পরবর্তী টাকা চাইতে গিয়ে দিল্লি ছুটে গেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি তো বারবার বলেছেন যে কেন্দ্র টাকা না দিলে বাংলার টাকাতেই আবাসের ঘর হবে। তৃণমূলকে দুর্বল করার জন্য কাউকে লাগবে না, বিশ্বাস করুন। তৃণমূল নিজেই দুর্বল হয়ে যাচ্ছে। না, এগুলো আপনি বলেন 42টা কেন্দ্রের মুখকে বলুন তো আপনি আগে। মমতা ব্যানার্জি অবশ্যই। তার দুর্নীতির মুখকে? দুর্নীতি এখন প্রমাণিত নয় তো, দুর্নীতি অভিযোগ করেছে, তাহলে তো সারা ভারত জুড়েই দেখুন ইডি, সিবিআই, আইটি বিভিন্ন সেন্ট্রালাইজ কনসার্টগুলো ওরা চেষ্টা করছে বিভিন্নভাবে অভিযোগ করা, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কোথাও সফলতা হচ্ছে, কোথাও হচ্ছে না, যেমন পশ্চিমবঙ্গে। তাহলে আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে যাদের বিরুদ্ধে ইডি, সিবিআই হচ্ছে তাদেরকে আপনারা হয় বহিষ্কার করছেন, না হয় পদ কেড়ে নিচ্ছেন কেন? এটা তো প্রথম না, এটা আগেও হয়েছে। আপনারা মনে মনে ইডি, সিবিআইকে বিশ্বাস করেন। ভূপতিনগরে বিস্ফোরণে তদন্তে গিয়ে আক্রান্ত হলো এনআইএ, আবার এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হলো। গাড়ি ভাঙচুর করা হলো।
এনআইএ আধিকারিকরা আক্রান্ত হলেন। হাইকোর্টের নির্দেশে এই রাজ্যে তদন্তে এসে আহত হচ্ছেন খোদ তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভাবুন কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা। রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী, তিনি বলছেন এটা নাকি চকলেট বোমা ফেটেছিল, একটা চকলেট বোমা ফাটায় নাকি এনআইএ তদন্ত করতে চলে এসেছে। বাংলা বলতে বা শুনতে সমস্যা হলে তার জন্য আমি দায়ী নই। স্ট্যাটুটারি ওয়ার্নিং, উনি বলেছেন 2022-এ একটা চকলেট বোমা ফেটেছে, তার জন্য একটা চকলেট বোমা কেস। 2022-এ একটা চকলেট বোমা কেস, 2022-এ একটা চকলেট বোমা কেস। চকলেট বোমা কারখানাতেই তো হয়েছে। যা বাবা, ওটা তো চকলেট বোমা কারখানাতেই হয়েছে। উনি ভুল কোথায় বলছেন? ঠিকই তো বলছেন। চকলেট বোমার কারখানা থেকে তো বিস্ফোরণটা হয়েছে। চকলেট বোমা মানুষের বাবা, চকলেট বোমার কারখানাতেই তো বিস্ফোরণটা হয়েছে। চকলেট বোমা হাত উড়ে যায়, পা উড়ে যায়। এটা কোন ধরনের নির্বাচনী প্রচার, যে নির্বাচনী প্রচারকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে শুধুমাত্র বিভাজন করা হয়, ভাইয়ে ভাইয়ে বিভাজন, সাম্প্রদায়িক সুরসুরি, হিংসার বার্তা। এটা কোন ধরনের নির্বাচনী প্রচার? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 3-3বার নির্বাচিত হয়েছেন, তার সরকার, তার দল, তারপরও উনি ওনার বক্তব্য নিয়ে যেটা হচ্ছে নির্বাচনী প্রচারের ভাষা। উনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে হাত জোড় করে বলছেন যে কোনো রকম উস্কানিমূলক, কোনো রকম কিছুতে ফাঁদে পা দেবেন না, মাথা ঠান্ডা রাখবেন, হিংসা করবেন না। ওরা হিংসা করার জন্য তৈরি হয়ে রয়েছে। 17 তারিখ হিংসার দিন, এগুলো বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে, এগুলো বলছেন, এগুলো বলা যায়। আর এই ওনাটা কারা? কাদের কথা বলছেন মুখ্যমন্ত্রী? সংখ্যালঘুদের সতর্ক করছেন ওরা দাঙ্গা করতে পারে, এই ওরা কারা? উত্তরবঙ্গের 6টি আসনে ভোট হয়েছে, মাত্র 6টি কেন্দ্রে। ভোট শেষ হয়ে যাওয়ার পরই হিংসার রাজনীতি যেভাবে কোথাও কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যে, তাতে একটা বিষয় স্পষ্ট যে উত্তরবঙ্গের ভোট মোটামুটি গুটিয়ে এসছে। আর 2-4টে বাকি আছে, মালদা, উত্তর, দক্ষিণ। এরপর দক্ষিণবঙ্গে আর 1 ইঞ্চিও জমি ছাড়ার জায়গা নেই, কারণ বোধহয় শাসক দল বুঝতে পারছে উত্তরবঙ্গে যা হওয়ার হয়ে গিয়েছে, হাতে নেই আর কিছু। তৃণমূল বারবার বলছে 6 নাকি তারা ছক্কা হাঁকিয়েছে, তাহলে ভয়টা কিসের? তাহলে কেন আনন্দপুরে এক মহিলা বিজেপি কর্মী সরস্বতী দাস সামান্য পতাকা লাগাতে গেলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়? কেন হুমকি দেওয়া হয়? কেন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে? কেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে থানায় বসে থাকতে হচ্ছে? দুর্নীতিতে যখন মুখ ঢাকছে শাসক, তখন ভরসা ভুয়ো প্রতিশ্রুতি, অর্থাৎ যাই হয়ে যাক শুধুমাত্র আশ্বাস দিয়ে যাও, ভরসা দিয়ে যাও। 2021 বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর ভোটের পর বেকারদের জন্য দিয়েছিলেন কেটলি নিয়ে বসার টোটকা। 2024-এর ভোটের আগেও 10 লক্ষ চাকরি রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন ভয় হচ্ছে 2024-এর ভোট মিটে গেলে না জানি কোন টোটকা দেন তিনি। রিয়েলিটি হচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা শুরু থেকে চাকরি প্রার্থীদের পাশে আন্দোলনে সামিল হয়েছে, কেন চাকরি পাচ্ছেন না, কেন রাস্তায় তারা চিৎকার করছেন, কেন কান্নাকাটি করছেন, কেন দিনের পর দিন ধর্ণা অনশন করতে হচ্ছেন, দিনের পর দিন আমাদের সেই লাইভ কভারেজ করতে হয়েছে, আর তারপরও এখনো দেখতে হচ্ছে যে 26,000 চাকরিহারা তারা এক এক করে রাস্তায় বসছেন। কেউ দাবি করছেন তারা যোগ্য, অযোগ্যরা সামনে আসছেন না, নাম বলছেন না, কিন্তু যারা যোগ্য তারা ধর্নায় অনশনে বসছেন। এইটাই শেষ পর্যন্ত ডেস্টিনি ছিল। আমি সাংবাদিক হিসেবে, এই প্যানেলের হোস্ট হিসেবে আপনার তথ্য শুনলাম, পাল্টা আমার একটাই প্রশ্ন রয়েছে। শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান, একটু অনুগ্রহ করে বলে দিন এই 2 জনতা পার্টির মধ্যে কোন দলের? এই গদাধর বাবু আর রেখা পাত্র যেরকম ভারতীয় জনতা পার্টি। আপনি বোধহয় প্রশ্ন শুনলেন না আমার ম্যাডাম, আপনি প্রশ্ন শুনলেন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন 2 জনতা পার্টির মধ্যে লড়াই, ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু জনতা পার্টি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমার প্রশ্ন, শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান ঘটনাচক্রে, আপনি জানেন, আপনি আইনজীবী এত ভালো, 3 জনই বিভিন্ন রকমের কার্যকলাপ ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন। এই 3 জন কোন জনতা পার্টির গোষ্ঠীর লোক? প্লিজ একটু বলুন। স্বীকার করে নিয়েছেন, কোথায় স্বীকার করে নিয়েছেন? তারা পুলিশের সামনে স্বীকার করেছেন, হয়তো সেটা আমরা এখনো জানি না, কিন্তু পুলিশের সামনে যেটা নাকি ওনারা বলেছেন সেটা নট অ্যাডমিসেবল। দিস ইজ নট। হ্যাঁ করছেন কেন? হ্যাঁ বলুন। পুলিশের সামনে যেটা হচ্ছে না, হ্যাঁ নয়, এই ধরনের কথা বলছে, নট অ্যাডমিসেবল।
মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যত মাটি তত টাকা, পরবর্তীকালে আবার ভুলটা শুধরেও নিলেন। জানি না পরবর্তীকালে তিনি বলবেন কিনা যেটা অন্য কেউ বলেছেন, বা তিনি ঠিক বলেছেন, বা এরকম আদৌ তিনি কোনোদিনও বলেনই, বা সেটা স্লিপ অফ টাং। কারণ ওই যে বললাম, নির্দিষ্ট ধর্ম এবং সম্প্রদায় নিয়ে ভুলভাল মন্তব্য বলা যায়, ভুলভাল মন্তব্য করা যায়, কারণ জানেন যে আসলে আমাদের ধর্মটা হচ্ছে সহ্য করার কথা বলে, ক্ষমা করার কথা বলে, পাল্টা কথা বলে না। সুকন্যা, যদি সত্যি মুখ্যমন্ত্রী এগুলো জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এতদিন ধরে কেন বলেননি? এতদিন তিনি কোন অশান্তির অপেক্ষা করছিলেন? হঠাৎ করে ভোটের শেষ লগ্নে এসে তার মনে হচ্ছে শেষ পর্যন্ত সার্টিফিকেটও, ওবিসি সার্টিফিকেটও সেখানেও চুরি হয়ে গেছে, সেখানেও জালিয়াতি হয়ে গেছে। আসলে গলতটা কোথায়? বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? কোথায় দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হচ্ছে, বারবার দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। আরেকটা টেকনিক্যাল শুনো, তাহলে কোথাও মেধার সঙ্গে কম্প্রোমাইজ করা হয়ে যায়। আরেকটা জিনিস সেখানে বলা হয়েছে নন ক্রিমি আর ক্রিমি লেয়ার, অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালো তারা এই সুবিধাটা পাবে না। তোমাকে বলছি হাই স্কুলের এক আমার কলিগ শিক্ষক ক্রিমি লেয়ার, আর্থিক অবস্থা তাদের ভালো, তিনি ওবিসি এ বেআইনি বানালেন এবং আর্থিকভাবে তিনি পিছিয়ে পড়া, এটা বেআইনিভাবে পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফিকেট দেখিয়ে তিনি এখন একটা বড় চাকরি করছেন। এটা কি করে সম্ভব? এটা ভয়ানক একটা দুর্নীতি। পুলিশের উর্দি পরে একজন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তাকে প্রশ্ন করতেই, নিজেকে পুলিশ অফিসার বলতেই তিনি নারাজ। আমাদের প্রতিনিধির লাগাতার প্রশ্ন, তারপরেও মুখে কুলুপ। আমি বুঝতে পারলাম না যে এই পুলিশ অফিসার হয় ভুয়ো পুলিশ, ভুয়ো এর আগে অনেক কিছু দেখেছি আমরা, আর না হয় নাম্বার 2 হতে পারে গজনী পুলিশ, মানে আমির খানের সিনেমার মতো। তিনি যে পুলিশ তিনি নিজেই ভুলে গেছেন তিনি পুলিশ। মানে যখন তাকে চার্জ করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন আমি পুলিশ নই। অদ্ভুত দৃশ্য, আপনাদের শুনে মনে হবে আমি গল্প কথা বলছি, ঠাকুমার ঝুলি খুলে বসেছি, কিন্তু আদপে সেটা নয়। ঝড় ঝঞ্ঝা বিপর্যয় দেখিয়ে দিয়েছে যে এক একটা বিপর্যয় থেকে কি পরিমাণ ফায়দা লুটেছে একটা শ্রেণী। কোর্ট কাছারি হয়েছে, কেস কামারি হয়েছে, কিন্তু ধর্ম কি করে বদলাবে? এ ধর্মের সঙ্গে ঈশ্বর আল্লাহর কোনো সম্পর্ক নেই, এ ধর্মের সঙ্গে শুধুমাত্র লুটপাটের সম্পর্ক রয়েছে। যেখানেই দেখিবে মৌকা লুটে নাও। এখনো পর্যন্ত এই মুহূর্তে যেখানে প্রতি মুহূর্তে রেমাল একটু একটু করে এগিয়ে আসছে, আরো বেশি শক্তি থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে, সেই ঝড়ের ভ্রুকুটি যেখানে মানুষ দেখতে পাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ব্যবস্থা কি নেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে? কতটা নিরাপদ জায়গা তাদেরকে সরানো হচ্ছে? এছাড়াও প্রতি বছর যখন এই সময়তে ঝড় ঝঞ্ঝা আসে, তার জন্য গোটা বছর ধরে একটা প্রসেস চলার কথা, সেই প্রসেস কি আদৌ চলা হয়েছে, চালানো হয়েছে? অনেকগুলো প্রশ্ন রয়েছে। নির্বাচন পরবর্তী হিংসা এই মুহূর্তে তুঙ্গে কোথাও আলোচনায় এ রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে জিতলেই কোথাও যা খুশি করার ছাড়পত্র পাওয়া যায়। যদি সত্যি সত্যি সব ক্ষেত্রে উত্তরপ্রদেশের সঙ্গে কম্পিটিশনে নামা যায়, তাহলে এক্ষেত্রে কোনো উত্তর থাকবে কি? আর এই বাংলায় আমরা কি দেখলাম? একই ছবি, বিরোধী হলেই পেটাও, বিরোধী হলেই আক্রান্ত, বিরোধী হলেই ঘরছাড়া, ভোট মিটলেই সন্ত্রাস হয়, এখানে বাড়িছাড়া হতে হয় বিরোধীদের, দলীয় কার্যালয়ে আশ্রয় নিতে হয়, আর পুলিশ প্রশাসন থাকে নিষ্ক্রিয়। কারণ এটাই পশ্চিমবঙ্গ বাংলার সংস্কৃতি। সত্যি বাংলা উত্তরপ্রদেশ হতে পারল না। জমি আন্দোলনের হাত ধরে, যে জমি আন্দোলনের হাত ধরে বাংলায় রাজনীতির পালা বদল, দীর্ঘ বাম জমানায় শিল্পের সর্বনাশ করে শেষ বেলায় মনে হয়েছিল যে কৃষিভিত্তিক শিল্প ভবিষ্যৎ। সিঙ্গুর নন্দীগ্রাম এই রাজ্যের শিল্পের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। পরিবর্তনে প্রায় 1 যুগ পার হয়ে গিয়েছে। বাংলায় ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন হয়ে গিয়েছে, কিন্তু শিল্পের দেখা দিলা দেওয়া গেল না। এই রাজ্যে না আছে কোনো শিল্প নীতি, না আছে কোনো শিল্পের অনুকূল পরিবেশ। অনেক বড় বড় কোম্পানি নাকি পশ্চিমবঙ্গে আসতেই ভয় পাচ্ছে। ঠিক এরকম একটা অবস্থায় শুনতে পাওয়া যাচ্ছে যে এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নাকি হচ্ছে না। পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপোষের অভিযোগ ওঠে এরপর। জানা যায় পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে নাকি শিক্ষা মন্ত্রকে মেল মারফত একাধিক অভিযোগ যায়। প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। সাইবার বিভাগ জানায় এনটিএকে যে এই এতগুলো অভিযোগ আসছে এবং এইভাবে বা এই কায়দায় প্রশ্ন ফাঁস হয়েছে। ডিটেল এনটিএ তরফ থেকে এখনো জানানো হয়নি।
কিন্তু এটুকু ঠিক যে একদিনের মধ্যেই সেক্ষেত্রে এই পরীক্ষা বাতিল করার কড়া সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। সত্যি কি মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছুই জানতেন না? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি ফুটপাত দখল চলেছে? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি জমি দখল চলেছে? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি কাটমানি নেওয়া হয়েছে? কাউন্সিলররা যা ইচ্ছে তাই করে গেছেন মুখ্যমন্ত্রীকে না জানিয়ে। মুখ্যমন্ত্রী কি সত্যি জানতেন না, নাকি পুরোটা জেনে বুঝেও কিছু বলেননি কারণ সব নিয়ন্ত্রণের বাইরে, নাকি আসলে সবটাই সাজানো গোছানো ছিল যে আসলে এইভাবেই এগুলো চলবে, নাকি অন্য কারণ উঠে আসছে? সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গেছে যে পুরসভা এলাকাতে বেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাহলে কি কোথাও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে? যিনি নেত্রী তিনিই বিরোধী নেত্রী, তিনিই সাংবাদিক, একই রকম ভাবে তিনি নিজের দলের বিরুদ্ধে নিজে প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলো চাইলে 13 বছরে 13,000 বার করতে পারতেন, সেগুলো হঠাৎ করে করার প্রয়োজন পড়ে গেল। হঠাৎ করে যেন স্বচ্ছতার একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার তাগিদ পড়ে গেল। কিসের ভয়, কিসের জন্য? যদি সত্যি সত্যি হকার উচ্ছেদ করতে হতো, যদি সত্যি সত্যি ফুটপাত জবরদখল মুক্ত করতে হতো, তাহলে তার কোনো নির্দিষ্ট প্ল্যান কেন ছিল না এতদিন পর্যন্ত? যে ছবি আমরা দিনভর গড়িয়াতে দেখতে পেলাম, ট্রায়াঙ্গুলার পার্কে দেখতে পেলাম, নিউ টাউনে দেখতে পেলাম, শিয়ালদায় দেখতে পেলাম, এনএনএস এর সামনে, সেই একই ছবিগুলো কেন আমরা খিদিরপুরে দেখতে পেলাম না? কেন রাজাবাজারে দেখতে পেলাম না? কেন মেটিয়াবুরুজে দেখতে পেলাম না? কেন গার্ডেনিচে দেখতে পেলাম না? কেন ধর্মতলা চাঁদনি চকে দেখতে পেলাম না? উত্তর নেই। বাড়ি থেকে বের হন মহিলা, এর আগে একাধিকবার তাকে থ্রেট দেওয়া হয়, একাধিকবার বারণ করা হয় বিজেপি না করতে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। অভিযোগ গত 25 তারিখ রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করা হয়। মহিলাকে ঘিরে ধরেন বেশ কিছু শাসক দলের মহিলা এবং পুরুষ কর্মী সমর্থকেরা মিলে। তারপর চলে বেধড়ক মার, টেনে হিচড়ে তাকে জলে চুবিয়ে মারা হয়। তারপর উঠে ডাঙায় তুলে জামা কাপড় খুলে শাড়ি ব্লাউজ টেনে ছিঁড়ে দিয়ে চুলের মুঠি ধরে মারধর করা হয়। শুধু এখানেই শেষ নয়, কেটে দেওয়া হয় মাথার চুল। তারপর নগ্ন করে ওই অবস্থায় তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয় 1 কিলোমিটার রাস্তা। যখন গোটা সংবাদ মাধ্যম তাদের নজর রয়েছে মেয়েদের রাত দখলের দিকে, যখন সোশ্যাল মিডিয়ায় ভরে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে লাইভ, সবাই দেখছেন, সবাই রাস্তায় নেমে পড়েছেন, ঠিক সেই সময় চুপিসারে আরজি কর সেখানে হামলা চলল। শুরুতে এক দল, তারপরে দলের পর দল লরি ভর্তি ভর্তি করে এসে সো কল্ড কোট আনকোট প্রতিবাদী নয়, প্রতিবাদীরা তারা ঝাঁপিয়ে পড়লেন। যে মুহূর্তে ক্যামেরা সরে যাচ্ছে সেই মুহূর্তে ভাঙচুর, তাণ্ডব, নৈরাজ্য। যেই ক্যামেরা কারোর কারোর মুখ সামনে ধরে ফেলছে, ফোকাসে চলে আসছে মুখ, সঙ্গে সঙ্গে এক্সপ্রেশন চেঞ্জ করে উই ওয়ান্ট জাস্টিস, যেন অদ্ভুত রকমের সার্কাস চলছে একটা। সত্যি কি হঠাৎ করে বহিরাগত চলে এলো? হঠাৎ করে তাণ্ডব শুরু হয়ে গেল? হঠাৎ করে এতদিনের রাগ ক্ষোভ ফেটে পড়লো পুলিশের ওপরে আর আরজি কর হাসপাতালের ওপরে? আমাদের রিপোর্টাররা যখন জিজ্ঞেস করছে আপনারা কারা, আপনাদের কে পাঠিয়েছে, কি জন্য আপনারা এসছেন, অনেকেই বলছেন যে আমরা আমাদের বোনের মৃত্যুর প্রতিবাদ করতে এসেছি। সেই সন্দীপ ঘোষ অবশেষে সিবিআই এর কবজায়। গতকাল থেকে তাকে সিবিআই ডাকছিল, কিন্তু সন্দীপ ঘোষ তো সাড়া দেওয়ার পাত্র নয়। সন্দীপ ঘোষের তো লালবাজারে মামার বাড়ি, লালবাজার যার মামার বাড়ি এবার খাবে সিবিআই এর বাড়ি। সেই সন্দীপ ঘোষ আজকে আগে থেকেই কোথাও এদিক ওদিক করে ফাঁক গলে পালানোর হয়তো ছক কষছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলেন সন্দীপ ঘোষের মতো চিকিৎসকেরা, যারা কি চিকিৎসক নাকি চিকিৎসকের নামের কলঙ্ক, ডাক্তার নামের কলঙ্ক, রক্ত পিশাচ যারা, মৃতদেহের উপর নৃত্য করে যারা, লুকিয়ে চুরিয়ে হাইকোর্টে আপিল করতে গিয়েছিল যেন তাকে যেন গ্রেপ্তার না করা হয়, তাকে যেন তলব না করা হয়, তিনি যেন কোনো না কোনো ফাঁক গলে বেরিয়ে আসতে পারেন। হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে। গতকাল থেকে সিবিআই ডেকেছে, আজ আর ডাকেনি, সোজা রাস্তা থেকে তুলে নিয়েছে।
দেখেন একজন জুনিয়র চিকিৎসক বলে সূত্রের খবর। ঘটনা ঘটার পর যখন 3টে থেকে 4টের মধ্যে ঘটনা ঘটে, তারপর প্রথম দেহ দেখতে পান একজন জুনিয়র চিকিৎসক। তিনি খবর দেন নাকি এক সিনিয়র চিকিৎসককে। এরপরই নাকি তৎক্ষণাৎ তড়িঘড়ি খবর যায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে। সূত্রের খবর পাওয়ার পরই তিনি নাকি অত্যন্ত তৎপরতার সঙ্গে তড়িঘড়ি সকাল 8টার মধ্যে হাসপাতালে চলেও আসেন। কাকপক্ষীও তখন জানে না যে কি হয়ে গেছে। সাধারণ হাসপাতালের কর্মীরা, চিকিৎসকেরা, ওয়ার্ড বয়রা কিছুই জানে না। 11টার পর তারা খোঁজ করা শুরু করে, অথচ তার আগেই সন্দীপ ঘোষ সকাল 8টার মধ্যে নাকি হাসপাতালে চলে আসেন বলে জানতে পারছি আমরা সূত্র মোতাবেক। 7 জন চিকিৎসকের সঙ্গে নাকি বৈঠকও হয়, এমনকি ওই জায়গাতেই বৈঠক হয় নাকি যেখানে অভয়ার ওই ক্ষতবিক্ষত দেহটা পড়েছিল। এবং সেই সময় নাকি ঠিক করা হয় যে মৃত্যুর কারণ আত্মহত্যা হিসেবে দেখানো হবে। সেই দায়িত্ব দেওয়া হয় 2জন চিকিৎসকের ওপরে। কোন জায়গা থেকে এই ওয়াক অফ বিল বা সম্পত্তি, ওয়াক অফ নিয়ে বিতর্কটা, সেটা একটু শুরু থেকে আসা যাক। ওয়াক অফ সম্পত্তিটা কি আসলে? ওয়াক অফ সম্পত্তি হচ্ছে ইসলাম ধর্মের যিনি আল্লাহ, তার নামে দান করা সম্পত্তি। এই সম্পত্তি মূলত সেবার কাজে ব্যবহৃত হয়ে এসছে, ব্যবহৃত হওয়ার কথা মূলত। রাজ্যের ক্ষেত্রে এই সম্পত্তি দেখে রাজ্যের ওয়াক অফ বোর্ড, জাতীয় স্তরের ক্ষেত্রে তা দেখে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল। 1964-তে তৈরি হয় সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল এবং যাবতীয় এই সম্পত্তির খতিয়ান, অডিট রিপোর্ট সবকিছু তৈরি করে এই সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল। কিন্তু প্রশ্ন একটাই, যদি আলোচনাটাই না হয়, বৈঠকগুলোই না হয়, তাহলে সমাধান সূত্র বেরোবে কোন পথে? শুধুমাত্র চাই না, হবে না বলে আদৌ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিল আটকে রাখাটা উচিত, সম্ভব? কলেজ ক্যাম্পাসের গেটে, কলেজ ক্যাম্পাসের মধ্যে থাকা ক্যাফেটেরিয়ায়, সেটা ভাবনারও বাইরে। যে প্রতিবেশী দেশটার চাল থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে, নুন থেকে, তেল থেকে প্রতিটা জিনিস ভারত থেকে যায়, যে দেশের বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু জিনিস ভারত থেকে যায়, যে দেশকে চিকিৎসার জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য প্রতি মুহূর্তে ভারতের উপর ডিপেন্ড করতে হয়, সেই দেশটায় এ কোন বেইমানির চাষ হচ্ছে? ভারত বিদ্বেষ এমন তুঙ্গে যে সেখানে ছোট থেকে স্টুডেন্টদের, ছাত্রদের মাথায় শুরু থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পা রাখার সঙ্গে সঙ্গে তাদের ব্রেন ওয়াশ করে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারত বিদ্বেষ। কি ভয়ঙ্কর ছবি! আমাদের কাছে গর্বের হচ্ছে আমাদের পতাকা, আমাদের দেশের পতাকা। সেই পতাকা নিয়ে যদি কেউ ছেলেখেলা করে, অপমান করে, সেই পতাকা যদি অবমাননা করা হয়, অপমান করা হয়, আমাদের দেশকে অপমান করা হয়। আমাদের কাছে আমাদের দেশ আমাদের মায়ের মতো। আমরা বলি দেশমাতৃকা। কট্টরপন্থী নেতারা, উগ্র মৌলবাদীরা রাস্তায় নেমে পড়ে এভাবে একের পর এক ফতোয়া জারি করতেই থাকে। তাহলে কি হবে দেশের ভবিষ্যৎ? হিন্দুরা যদি বা থাকতে পারে তাদের নিজেদের নাম নিয়ে, অন্তত তাদের জীবন যাপন, দৈনন্দিন আচার উপাচার সবকিছুর ক্ষেত্রে প্রভাব পড়তে বাধ্য এই উগ্রপন্থী লোকগুলোর। কারণ শান্তিতে থাকতে দেওয়া হবে না। শান্তিতে, স্বধর্মে, স্বরুচিতে, স্ব আচারে থাকতে পারবেন না বাংলাদেশের হিন্দুরা। এরপর থাকবেন কি করে? পালিয়ে যাবেন তো, বা মারা পড়বেন। বলা হচ্ছে যে পর্দা না করে বাইরে বেরোনো যাবে না। আমি জানি না যে এই ধরনের একের পর এক ফতোয়া সামনে আসছে, অথচ ইউনূসের সরকার কিছুই দেখতে পাচ্ছে না। ইউনূস তো আগেই বলে দিয়েছে যে মারাত্মক একটা পরিকল্পনা ছিল কিভাবে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরানো যায়। দীর্ঘদিন ধরে নিখুঁত পরিকল্পনা করতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে। উনি নিজে কনফেস করেছেন, মানে উনি নিজে স্বীকার করে নিয়েছিলেন। আর বিএনপি এবার স্বীকার করে নিচ্ছে যে আজকে ইউনূস ক্ষমতায় বসতে পারতো না যদি না বিএনপি থাকতো। তিনি বলেছিলেন যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসবেন, কোথায় কি? আরে ভোট হলে তো ভান্ডাফোড় হয়ে যাবে, ভোট হলে তো গদি ছাড়তে হবে। তাই সেই ভোটকে পিছুতে মরিয়া হয়ে উঠেছিলেন। এই ইউনূসকে যারা পেছন থেকে সহায়তা করেছিল ক্ষমতায় আসার জন্য, তারা বুঝতে পেরেছে আসলে ইউনূস ক্ষমতা ধরে রাখতে মরিয়া। আপনাদের ভরসায়, ভালোবাসায় আমি স্বর্ণালী সরকার টানা এভাবে কোথাও চোখে চোখ রেখে প্রশ্ন করতে পেরেছি, সত্যি তুলে ধরতে পেরেছি।
এবং আপনাদের ভরসায় ভালোবাসাতেই সোজাসুজি স্বর্ণালী 1 নম্বরে থেকেই এবছরটা শেষ করেছে, কথা দিলাম। যতই জানি অনেক প্রতিবাদ আসবে, অনেক বাধা আসবে, দেশ থেকে হোক এমনকি প্রতিবেশী বাংলাদেশ থেকে হোক, তারপরও সোজাসুজি স্বর্ণালীর এই সোজাসুজি চোখে চোখ রেখে দেখানো একটার পর একটা প্রতিবেদনের যে ইনিংস, সেটা থামবে না। সামনে 2025, আরও অনেক দায়িত্ব, আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমাকেও। চলবে আমাদের এই সফর, সোজাসুজি স্বর্ণালীর সফর চলবে 2025-এও একই রকমভাবে চোখে চোখ রেখে সোজাসুজি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।